সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা যে চ্যাপ্টারটাকে নিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে জেনারেল এক্সপ্লেনেশন। ঠিক আছে, এর আগে ইন্ডিয়ান পিনাল কোডের আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে সেকশন 1 থেকে 5কে নিয়ে ডিল করেছিলাম, যেটা বেসিক ইন্ট্রোডাকশন চ্যাপ্টার ছিল। তো যদি তোমরা সেই ভিডিওটা না দেখে থাকো, আগে সেই ভিডিওটা দেখো, এবং তার সাথে আর একটা একদম বেসিক ক্লিয়ার করার জন্য একটা ভিডিও বানিয়েছিলাম। টোটাল দুটো ভিডিও বানানো হয়েছে এর আগে, সেই দুটো দেখে আসো, তারপরে এখানে জাম্প করো, তাতে করে তোমাদের যে সিকোয়েন্সটা ঠিকঠাক চলবে তোমরা বুঝতে পারবে। তো আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেনারেল এক্সপ্লেনেশন। এই যে চ্যাপ্টারটা বেসিক্যালি জেনারেল এক্সেপশনের যে জায়গাটা, সেই জায়গাটাকে কিছুটা ক্লিয়ার করে। কি বলছে ডেফিনেশন পোর্শনের সেকশন 6, ডেফিনেশন পোর্শনে সেকশন 6 বলছে যে ইন দ্য কোড definition in the code to be understood subject to exceptions key through this code. Every definition of an offense, every penal provision, and every illustration of every such definition or penal provision shall be understood subject to exception contained in the chapter entitled general exceptions. Through those exceptions are not repeated in such definition, penal provision or illustration. যে জিনিসগুলো জেনারেল এক্সেপশনে দেওয়া আছে সেই জিনিসেরই কিছু পয়েন্ট, সেগুলোকে জেনারেল এক্সপ্লেনেশনে বারবার যাতে এক্সপ্লেন না করতে হয় সেই জন্য এখানে একবার বলে দেওয়া হয়েছে। তার মধ্যে সমস্ত কিছু যেগুলো জেনারেল এক্সেপশনে আছে সেই জিনিসগুলো এখানেও ইনক্লুড করা হয়েছে। সেই ডেফিনেশন পোর্শনটা, অফেন্স, পিনাল প্রভিশনের কিছু ডেফিনেশন, ঠিক আছে, সেই ডেফিনেশনগুলোকে এখানে অ্যাড করা হয়েছে। তো এই চ্যাপ্টারটা কত, সেকশন 6 থেকে শুরু হয় এবং 52A তে শেষ হয়। ঠিক আছে, এটা আমাদের দ্বিতীয় চ্যাপ্টার ইন্ডিয়ান পিনাল কোডের, এটা আমাদের দ্বিতীয় চ্যাপ্টার। তারপরে কি আমরা চলে যাব সেকশন 8-এ। সেকশন 8 কী নিয়ে ডিল করে? দ্য জেন্ডার। ঠিক আছে, জেন্ডার মানে কি? দ্য প্রোনাউন হি অ্যান্ড ইটস ডেরিভেটিভস আর ইউজড অফ এনি পারসন ওয়েদার মেল অর ফিমেল। খুবই সোজা এবং সিম্পল কনসেপ্ট, যে আমরা যখন কোনো এফিডেভিট বা আমরা কোনো ড্রাফট যখন করি, সেই ড্রাফটে আমরা হিটাই ইউজ করব। সেই হিটার মানে কি? আমরা অ্যাজ এ মেল এবং ফিমেল দুজনকেই ওই জেন্ডারের হি দ্বারাতেই আমরা কিন্তু বোঝাবো। তার মানে তোমরা যখন এর পরের চ্যাপ্টারগুলো পড়বে না, সেখানে যদি হি থাকে এবং যদি কোনো মেয়ের কথা বলে, তখন তোমরা ঘাবড়াবে না, কারণ জেন্ডারের ক্ষেত্রে যে হিটা ইউজ করা হয় এটা ছেলে এবং মেয়ে উভয়ের পক্ষের জন্যই ইউজ করা হয়। তারপরে কি? তারপরে সেকশন হচ্ছে নাম্বার কি? আনলেস দ্য কন্ট্রারি অ্যাপিয়ার্স ফ্রম দ্য কনটেক্সট, ওয়ার্ড ইম্পর্টেন্ট in singular number include the plural number, and the plural number include the singular number. সিঙ্গুলারের ক্ষেত্রে প্লুরাল হতে পারে, প্লুরালের ক্ষেত্রে সিঙ্গুলার হতে পারে। নাম্বারের কনসেপ্টটা অতটা ইম্পর্টেন্ট না। এরপরে যেটা আছে ম্যান অ্যান্ড উমেনটা কি বলছে? ম্যান অ্যান্ড উমেনটা বলছে the word man denotes the male being on any age. The word woman denotes the female being of any age. ম্যান অ্যান্ড উমেন বলতে যেটা আমরা বেসিক্যালি জানি, যে কোনো এজের ম্যানকে যখন বলা হচ্ছে সে ম্যান, এবং ফিমেলকে যখন বলা হচ্ছে সে উমেন। 11 কি বলছে? পার্সন কি? দ্য ওয়ার্ড পার্সন ইনক্লুডস any company or association or body or a person whether incorporated or not. পার্সন যখন আমরা এই ওয়ার্ডটা বলবো না, পার্সন মানে শুধু ব্যক্তি বা মহিলা নয়, পার্সন মানে হচ্ছে কোনো কোম্পানি, কোনো অ্যাসোসিয়েশন এবং কোনো লিগ্যাল বডিকেও বোঝানো হয়। ঠিক আছে, তাকেই আমরা কিন্তু অ্যাজ এ পার্সন বলবো। বোঝা গেল? এরপরে আসছে 12 পাবলিক। দ্য ওয়ার্ড পাবলিক ইনক্লুড এনি ক্লাস অফ এ পাবলিক অর এনি কমিউনিটি। কোনো ক্লাস, কমিউনিটি বা কোনো ইন্ডিভিজুয়াল পাবলিককেও এই পাবলিক ডেফিনেশনের মধ্যে রাখা হচ্ছে। তো এরপরে যেটা আছে সেই ডেফিনেশনটা হচ্ছে, এরপরে আমরা সিতে চলে যাব। সেকশন 18 ডেফিনেশন হচ্ছে ইন্ডিয়ার। সেকশন 80 হচ্ছে ডেফিনেশন হচ্ছে ইন্ডিয়া মিনস দ্য টেরিটরি অফ ইন্ডিয়া এক্সক্লুডিং দ্য স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। বর্তমানে জম্মু অ্যান্ড কাশ্মীর ইন্ডিয়ার অন্তর্ভুক্ত হয়ে গেছে, সেই জন্য ইন্ডিয়ার যে ডেফিনেশনের মধ্যে টেরিটরি বোঝানো হচ্ছে, যার মধ্যে কি স্টেট জম্মু অ্যান্ড কাশ্মীরও ইনক্লুড আছে। এর পরের যে জায়গাটা, সেই জায়গাগুলো একটু বোঝার জায়গা আছে, সেই জায়গাগুলোকে শুনে নাও। খুব বেশি কিছু কমপ্লিকেটেড কিছু নয়, কমপ্লিকেটেড তৈরিও করবো না, খুবই সাধারণ ল্যাঙ্গুয়েজে বোঝাবো। যেটা হচ্ছে জাজ কাকে বলে? দ্য ওয়ার্ড জাজ denotes not only every person who officially designated as a judge, but also every person who empowered by law to give in a legal proceedings, civil or criminal, definitive judgment. দাঁড়িয়ে যাও এখানে। এই যে জায়গাটা বলছে জাজ হচ্ছে
নট এভরি পার্সন হু অফিসিয়ালি ডেজিগনেটেড অ্যাজ এ জাজ, শুধু অফিসিয়ালি ডেজিগনেটেড অ্যাজ এ কোনো পার্সনকে শুধু জাজ বলবো না, কাকে বলবো, যে কোনো একটা ডেফিনেটিভ জাজমেন্ট দেয় তাকেই আমরা বলবো। অর এ জাজমেন্ট উইচ ইফ নট অ্যাপিলড এগেনস্ট উড বি ডেফিনেটিভ, যদি কোনো এবং আর কাকে বলবো, যে জাজমেন্ট পাস করছে এবং ডেফিনেটিভ জাজমেন্ট পাস যদি না করে এগেনস্ট উড বি ডেফিনেটিভ, অর দ্য জাজমেন্ট উইচ ইজ কনফার্ড বাই সাম আদার অথরিটি উড বি ডেফিনেটিভ। অর এখানে একটাই সিম্পল কথা, যে ডেফিনেটিভ জাজমেন্ট পাস করবে সেই হচ্ছে জাজ, কিন্তু এর মধ্যে আরও কিছু কিছু জিনিস আছে সেগুলোও বলতে হবে। তো এই জায়গাটা মাথায় রাখতে হবে যে ডেফিনেটিভ জাজমেন্ট, এই কথাটা ডেফিনেটিভ জাজমেন্ট, সরি ডেফিনেটিভ জাজমেন্ট, এই কথাটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। ইফ নট অ্যাপিল এগেনস্ট, যদি সে অ্যাপিল করে এগেনস্টে উড বি ডেফিনেটিভ, অর দ্য জাজমেন্ট উইচ ইজ কনফার্ড বাই সাম আদার অথরিটি, এবং সেখান থেকে যদি জাজমেন্টটা অন্য জায়গায় যায় বা অন্য অথরিটি, হায়ার অথরিটির কাছে যায়, উড বি ডেফিনেটিভ। অর যদি সেটা ডেফিনেটিভ হয়, who is one of the body or person which body of a person is empowered by law giving such judgment, যে কাছে যাচ্ছে, যে ডেফিনেটিভ জাজমেন্ট দিচ্ছে বা তার থেকে হায়ার অথরিটির কাছে যাচ্ছে এবং যার কাছে যাচ্ছে তাকে এম্পাওয়ার করা হয়েছে কোনো একটা ডেফিনেটিভ জাজমেন্ট দেওয়ার জন্য বা তাকে জাজমেন্ট দেওয়ার জন্য, তাকেই আমরা বলবো জাজ। এর মধ্যে আরও কিছু ইলিস্ট্রেশনে আমরা দেখে নেব, যে ইলিস্ট্রেশনে যে জায়গাগুলো আছে সেইটা হচ্ছে যে দেখো, এই যে বলছে কালেকটিভ exercise to the jurisdiction is in a suit under Act 10 of 1859 is a judge। আমাদের মেনলি দেখতে হবে যে পয়েন্টটা, সেটা হচ্ছে পয়েন্ট ডিটা, পয়েন্ট ডিটা কী বলছে, ম্যাজিস্ট্রেট এক্সারসাইজ jurisdiction in respect of a charge on which he has power to commit for a trial or another court is not a judge। যখন ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, ম্যাজিস্ট্রেট কোনো একটা মানে অর্ডারকে এক্সিকিউট করে দিচ্ছে অন্য কোনো একজন জাজের কাছে, তখন কি সে জাজ বলা চলে? না, জাজ বলা চলবে না, কারণ যেই হোক না কেন, যতক্ষণ না সে কোনো একটা ডেফিনেটিভ জাজমেন্ট দিচ্ছে বা সে সেই বিষয়টাকে নিয়ে দেখছে, ততক্ষণ আমরা তাকে জাজ বলতে পারি না, কারণ অ্যাজ এ জাজ হচ্ছে তাকে জাজমেন্ট করতে হবে, তাকে একটা ডেফিনেটিভ জাজমেন্ট করতে হবে, তখনই সে জাজের মধ্যে পড়বে। ঠিক আছে, বোঝা গেল? এই হচ্ছে বিষয়। কোর্ট অফ জাস্টিস কাকে বলে? সেকশন 20 অফ ইন্ডিয়ান পিনাল কোড 1860 কি বলছে? The word court of justice denotes a judge who is empowered by law to act judicially alone, or a body of a judge which is empowered by law and act judicially as a body when such judges or body of a judges is acting judiciary। যখন আমরা কোর্ট অফ জাস্টিস কাকে বলবো? কোর্ট অফ জাস্টিস হচ্ছে যখন কোনো জাজ কোথাও একটা অবস্থান করে যখন সে ডেফিনেটিভ জাজমেন্ট দেবে, তখনই সেটাকে আমরা অ্যাজ এ কোর্ট হিসেবে বলতে পারি। সে কোর্ট কোনো ফাঁকা মানে জায়গার মধ্যে হতে পারে বা চার দেওয়ালের মধ্যে হতে পারে, যদিও ফাঁকা ময়দানে হয় না, কিন্তু তবু আমরা বলতে পারি কি, যখন সে অ্যাজ এ কোর্ট অফ জাস্টিস পিউপিলকে নিয়ে যখন সে একটা রায় বের করছে, যেমন দেখো না গ্রামের পঞ্চায়েত সভা হলে একটা ফাঁকা জায়গার মধ্যে গ্রামের সবাই মিলে বসে দিয়ে একটা সলা ফয়সলা হয়, সেটাও কিন্তু একটা জাজমেন্ট, সেটাও দেওয়ার একটা কিন্তু আইপিসিতে প্রভিশন আছে যে পঞ্চায়েতের যারা প্রধান হয়, যারা মেম্বার হয়, তারাও কিন্তু ডেফিনেটিভ জাজমেন্ট দিতে পারে কিছু ক্ষেত্রে। এবং এই যে জায়গাটা যেখানে অ্যাজ এ পিউপিলকে নিয়ে ডিল করছে, সেই ডিলটা কোনো একটা জুডিশিয়ালি পারপাসে করছে, কোনো একটা জাজমেন্ট পারপাসে করছে, তখনই সেটাকে আমরা বলতে পারি কোর্ট অফ জাস্টিস। কোর্ট অফ জাস্টিস মানে এই নয় চার দেওয়ালের মধ্যেই জাস্ট সেটা সীমাবদ্ধ থাকবে, সেটা কখনোই নয়। বোঝা গেল? এরপরে আসছে পাবলিক সার্ভেন্ট। পাবলিক সার্ভেন্টটা একটা বড় মানে সেকশন, এতে অনেক কিছু জিনিস ইনক্লুড আছে, কিন্তু আমরা ঠিক মেন জায়গাগুলোকে নিয়ে কথা বলবো এবং তোমাদেরকে জাস্ট সেই জায়গাগুলোকে জানিয়ে দেবো। তাহলে পাবলিক সার্ভেন্ট কী বলছে? পাবলিক সার্ভেন্ট, দ্য ওয়ার্ড পাবলিক সার্ভেন্ট ডিনোটস এ পার্সন ফলিং আন্ডার এনি অফ দ্য ডেসক্রিপশন হেয়ার ইন আফটার ফলোয়িং নেমলি। যে সমস্ত নামগুলো পাবলিক সার্ভেন্টের ক্যাটাগরিতে পড়ছে তাদেরকে আমরা পাবলিক সার্ভেন্টের মধ্যে বলতে পারি। যেমন সেকেন্ড আমরা বলছি কি, এভরি কমিশনড অফিসার ইন এ মিলিটারি, নেভাল অ্যান্ড এয়ারফোর্স অফ ইন্ডিয়া। আমরা যে কোনো সৈন্যবাহিনীকে যেটা আমরা দেখি, সে সৈন্যবাহিনী অ্যাজ এ পাবলিক সার্ভেন্টের মধ্যে পড়বে।
তার মধ্যে কী থাকবে, নেভাল এবং এয়ারফোর্স এবং এর মধ্যে ইনক্লুড থাকছে। সেকেন্ড আমরা কাকে বলতে পারি, সেকেন্ড আমরা বলতে পারি জাজকে অ্যাজ এ পাবলিক সার্ভেন্ট বলতে পারি, ঠিক আছে। এনি বডি অফ এ পার্সন টু অ্যাড জুডিশিয়ারি ফাংশন, যে কোনো জাজ যে অ্যাডজুডিকেটরি ফাংশন করছে তাকেও আমরা কিন্তু জাজ বলতে পারি, তাকেও আমরা কিন্তু জাজ বলতে পারি। ফোর্থ আমরা কাকে বলতে পারি, এভরি অফিসার অফ কোর্ট, এভরি অফিসার অফ কোর্টকে বলতে পারি জাজ, ঠিক আছে। এভরি অফিসার অফ, ফিফথ আমরা কাকে বলতে পারি, ফিফথ আমরা কোনো জুরিম্যানকে বলতে পারি, এভরি জুরিম্যান, অ্যাসেসর এবং হচ্ছে মেম্বার অফ পঞ্চায়েত, এদেরকেও আমরা কিন্তু অ্যাজ এ পাবলিক সার্ভেন্টের ক্যাটাগরিতে ফল করতে পারি। সিক্সথ আমাদেরকে কী বলছে, সিক্স বলছে এভরি আরবিট্রেটর, প্রত্যেক আরবিট্রেটরকেও আমরা কিন্তু অ্যাজ এ পাবলিক সার্ভেন্ট কনসিডার করতে পারি। সেভেন্থ আর এইট পুলিশদেরকে নিয়ে বলে যে প্রত্যেক পুলিশ অফিসার হচ্ছে পাবলিক সার্ভেন্ট, 7 আর 8 তা কভার করছে। এবং যেটা চলে আসছে আপ টু 11 হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি, 11 হচ্ছে যারা ইলেকশন অফিসার হয় তাদেরকে বলা হচ্ছে যে একজন পাবলিক সার্ভেন্ট। আর হচ্ছে লাস্ট যে 11 12 পর এভরি পার্সন যারা কিন্তু মানে কি বলবো, যে দুটো পয়েন্ট আছে সেটাকে পড়তে হবে। কি বলছে, ইন এ সার্ভিস অফ এনি পে অফ গভর্নমেন্ট অর রেমুনেশন অফ দ্য ফিস অফ এ কমিশন অফ দ্য পারফরমেন্স অফ এনি পাবলিক ডিউটি অফ দ্য গভর্নমেন্ট, যারা গভর্নমেন্টের থেকে একটা অ্যালাউন্সেস পায় এবং তারা পাবলিক ডিউটি ফর্ম করে বা পাবলিক ডিউটি করে, তাদেরকেও আমরা অ্যাজ এ পাবলিক সার্ভেন্ট বলতে পারি। আর সেকেন্ড কী বলছে, ইন দ্য সার্ভিস অফ এ পে অফ দ্য লোকাল অথরিটি অর দ্য কর্পোরেশন এস্টাবলিশ বাই আন্ডার সেন্ট্রাল provincial or state act or the government company or the definitive in the section 617 the Companies Act 1956, যে সমস্ত কোম্পানি অ্যাজ এ পাবলিক মোটিভ, যে সমস্ত অথরিটি কর্পোরেশন এস্টাবলিশ আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য প্রভিশন অফ দ্য স্টেট অ্যাক্ট বা স্টেট গভর্নমেন্টের দ্বারা যে সমস্তগুলো চালিত হয় এবং তারা কোনো একটা ডেফিনেটিভ কাজ করে, আরও ইনহ্যান্স করতে গেলে তারা পাবলিকের ফেভারে কাজ করে, তখন আমরা তাদেরকে বলতে পারি কি, অ্যাজ এ পাবলিক সার্ভেন্ট বলতে পারি। বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা চলে যাব সেকশন 22। সেকশন 22 কী বলছে, তো মুভেবল প্রপার্টির কথা বলছে। মুভেবল প্রপার্টি কি, দু রকমের প্রপার্টি হয়ে থাকে, এক হচ্ছে মুভেবল হয়, এক হচ্ছে ইমুভেবল হয়। মুভেবল মানে হচ্ছে যেগুলোকে আমরা মুভ করতে পারি এক জায়গা থেকে অন্য জায়গায়, ইমুভেবল মানে হচ্ছে যেগুলোকে আমরা এক জায়গা থেকে মুভ করতে পারি না। ধরো একটা গাছ, এই গাছটা যতক্ষণ এই মাটির সাথে লেগে আছে ততক্ষণ এটা কি হয়ে যাবে, ইমুভেবল, ঠিক আছে। যখন এই গাছের ব্রাঞ্চেসগুলোকে আমরা কেটে তার ডালগুলোকে অ্যাজ এ ফার্নিচার তৈরির কাজে ব্যবহার করে দেবো, তখনই সেটা হয়ে যাবে কি, মুভেবল। মানে কি, যতক্ষণ সে মাটির সাথে অ্যাটাচ আছে ততক্ষণ সে হচ্ছে ইমুভেবল, আর যখনই সেই তার যে টিম্বারটাকে কেটে নেওয়া হচ্ছে তখনই সেটা হয়ে যাবে কি, মুভেবল। বোঝাতে পারলাম মুভেবল আর ইমুভেবল কাকে বলে। এরপরে হচ্ছে সেকশন 23 হচ্ছে রংফুল গেন। রংফুল গেন কাকে বলছে, রংফুল গেন ইজ দ্য গেন টু দ্য আনলফুল মিনস অফ প্রপার্টি টু উইচ দ্য পার্সন গেনিং ইজ এ নট লিগালি এন্টাইটেল। যখন আমি কারোর কাছ থেকে কোনো কিছু নিচ্ছি এবং সেই নেওয়াটা যখন অ্যাজ এ ইললিগাল পার্টে নিচ্ছি, ধরো মনে করো তোমার কাছে 500 টাকা আছে, তোমার কাছে কত টাকা আছে, 500 টাকা আছে, ঠিক আছে। সেই 500 টাকাটা আমি জোর জবরদস্তি তোমার থেকে নিয়ে নিলাম, ঠিক আছে, আমি নিয়ে নিলাম, তাহলে আমার কি হলো, 500 টাকা গেন হলো। তাহলে আমি এটা কীভাবে করলাম, মানে ইললিগালি করলাম, আনলফুল করলাম, তাহলে এটা হচ্ছে আমার রংফুল গেন। আর তোমার 500 টাকা যে নিয়ে নিলাম সেটা কি হলো, তোমার রংফুল লস হলো। এই দুটোকেই কোন সেকশনে কভার করে, সেকশন 23। রংফুল গেন এবং রংফুল লস দুটোই কিন্তু সেকশন 23 কভার করে। বোঝা গেল? এরপরে আসছে ডিসঅনেস্টিও ওই রংফুল লস রংফুল গেন সেকশন 23 একটা প্রতিফলন। ডিসঅনেস্টি কী বলছে, wherever does anything with the intention of causing wrongful gain is one person or the wrongful loss and another person, the said to that
থিং ডিসঅনেস্টি, এই যে আমি একজনের থেকে তোমার থেকে যেটা 500 টাকা নিয়ে নিলাম, এই যে তোমার সাথে যে কাজটা করলাম, এটাই হচ্ছে আমার ডিসঅনেস্টি, যেখানে আমি আমার রংফুল গেন হচ্ছে, তোমার লস হচ্ছে, আমি যে ইন্টেনশনটা নিয়ে করছি সেটাই হচ্ছে ডিসঅনেস্টি। এতদূর পর্যন্ত সমস্ত কিছু ক্লিয়ার। এরপরে ফ্রডুলেন্টলি, ফ্রডুলেন্টলি বলছে এ পার্সন ইজ said to do a thing fraudulently if he does that thing with intent to defraud but not otherwise. ফ্রডুলেন্টলি মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ চিটিং, যখন আমি তোমাকে কোনো ফ্রডের বেসিসে তোমার সাথে কোনো অ্যাক্ট করছি তখনই সেটা হচ্ছে ফ্রডুলেন্টলি, ফ্রডের বেসিসে, যেটাকে ওয়ান কাইন্ড অফ আমরা বলতে পারি চিটিং, এটাই হচ্ছে ফ্রডুলেন্টলি। তারপরে আসছে সেকশন 28। সেকশন 28 বলা হচ্ছে কাউন্টারফিট। কাউন্টারফিট মানে হচ্ছে কোনো এক জিনিসকে একটা কপি করে দিচ্ছি বা কোনো একটা ডুপ্লিকেট বানাচ্ছি। 193 অফ ইন্ডিয়ান পিনাল কোডটা কিছুটা এর সাথে রিলেটেবল করতে পারো, যেখানে ফলস এভিডেন্স তৈরি করা, কাউন্টারফিট করা, এই কথাগুলো কিছুটা ওই সমগোত্রীয় টাইপের। ডকুমেন্ট বলছে যে দ্য ওয়ার্ড ডকুমেন্ট ডিনোটস এনি ম্যাটার expressed or described upon any substance or meaning of letter, figures or marks, or by more than one of those means intended to be used or which may be used as a evidence of the matter. ডকুমেন্ট হচ্ছে যে কোনো জিনিস যেটা কোনো অ্যাজ এ এভিডেন্সিয়ারি ভ্যালু রাখে, যেটাকে আমরা প্রডিউস করতে পারি, দ্যাট ইজ কল্ড ডকুমেন্ট। ঠিক আছে, এরপরে আসছে কি সেকশন 31। সেকশন 31 কথা বলে উইল নিয়ে। দ্য ওয়ার্ড এ উইল ডিনোটস এনি টেস্টামেন্টারি ডকুমেন্ট। উইল মানে আমরা জানি যে টেস্টামেন্টারি ডকুমেন্ট মারা যাওয়ার আগে উইল করে যায় এবং সেই উইলটাকে এক্সিকিউট করতে হয়, সেই উইলটা এক্সিকিউট করলে যার নামে উইল করা আছে সে সেই সম্পত্তি পায়, দ্যাট ইজ কল্ড উইল। বুঝিয়ে দিলাম। অ্যাক্ট অর অমিশন, সেকশন 33। অ্যাক্ট হচ্ছে তুমি যেটা করছো, দ্যাট ইজ কল্ড অ্যাক্ট। তুমি হয়তো কাউকে গিয়ে মারলে বা আরও জিনিসটা চুরি করলে, এটা হচ্ছে অ্যাক্ট। কিন্তু কোনো জিনিসটা তোমাকে করতে বারণ করা আছে, তখন তুমি সেটা করলে, হয়তো বলেছে যে এটা করো না, মানে এইখানে বক্স 10টার পর বাজিও না বা এইখানে আবর্জনা ফেলো না, যেটা বারণ করেছে, যখন তুমি সেই কাজটাই করবে, দ্যাট ইজ কল্ড অমিশন। তাহলে অ্যাক্ট হচ্ছে যখন তুমি নিজের থেকে কিছু করবে, আর অমিশন হচ্ছে যেটা বারণ করেছে তারপরে তুমি করছো সেটা, দ্যাট ইজ কল্ড অমিশন। এতদূর ক্লিয়ার। এবারে একটা খুব গুরুত্বপূর্ণ সেকশনে যাব, সেটা হচ্ছে সেকশন 34। সেকশন 34 অ্যাক্ট ডান বাই দ্য সেভারাল পার্সন ইন দ্য ফার্দারেন্স অফ দ্য কমন ইন্টেনশন। এইখানে সেকশন 34 এর সাথে সেকশন 41 এবং সেকশন 49 তাহলে সেকশন 34 আমরা স্টার্ট করব। অ্যাক্ট ডান বাই দ্য পার্সন ইন দ্য ফার্দারেন্স অফ দ্য কমন ইন্টেনশন। কী বলছে এই সেকশনটাকে ভালো করে বুঝে গেলে অনেকটা, মানে এই যে সেকশনটা না, এই সেকশনটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট সেকশন, যেটা তোমরা অ্যাজ এ ক্রিমিনাল কেসেসে 34 তোমরা সেকশন লাগতে দেখবে। এই সেকশনটা কোনো পানিশেবল সেকশন নয়, এটা অন্যান্য সেকশনের সাথে বসে সেই সেকশনটার ভারিত্বটা বাড়ায়। মানে কীরকম ব্যাপার বলতে চাইছি, যে মনে করো যে যেখানে একের অধিক লোক থাকবে এবং কোনো একটা ক্রিমিনাল অ্যাক্ট করছে, তখনই সেখানে 34টা ইনক্লুড হয়ে যাবে। 34টা ইনক্লুড হয়ে যাওয়া মানে কি, সেখানে একাধিক লোক এবং তারা কমন ইন্টেনশন নিয়ে যে কাজটা করছে, দ্যাট ইজ কল্ড সেকশন 34। সেটা সেকশন 34 বলছে। সেকশন 34 আর কি বলছে সেটা আমরা একটু পড়ব। কী বলছে সেকশনে, ওয়েন দ্য ক্রিমিনাল অ্যাক্ট ইজ ডান বাই এ সেভারাল পার্সন ইন ফার্দারেন্স অফ দ্য কমন ইন্টেনশন অফ all, each of such persons is liable for that act in the same manner as if it were done by him alone. যখন একটা সেভারাল পার্সন যখন একটা অ্যাক্ট হচ্ছে একসাথে, ধরো রাম শ্যাম যদু মধু যখন চারজনে মিলে একটা কোনো অ্যাক্ট করছে, এবং সেই অ্যাক্টটা যতক্ষণ না, মানে এখানে আরও কয়েকটা জিনিস তোমাদেরকে বলতে হবে। কি হলো, আচ্ছা, একটা যে অফেন্সের 4টে এলিমেন্ট হয়, কি কি? প্রথমে ইন্টেনশন, তারপর কি প্রিপারেশন, তারপর কি অ্যাটেম্প্ট, আর তারপরে হচ্ছে অ্যাক্ট। ঠিক আছে, এই যে চারটে স্টেজ আছে, চারটে স্টেজের মধ্যে হয়তো তিনটে স্টেজ কভার করে নিলে তুমি, ঠিক আছে, তোমরা 5জন মিলে রাম শ্যাম যদু মধু 4জন মিলে 3টে স্টেজ অতিক্রম করে দিলে, কিন্তু অ্যাক্টটা করলে না, তখন কি 34 লাগু হবে?
তখন কি 34 ইনক্লুড হবে? না, তখন হবে না। তোমাদেরকে কি করতে হবে, তোমরা যে ভাবনা চিন্তাটা করছো সেটা একটা ইল্লিগাল কাজ করার, সেই ইল্লিগাল কাজটাকে কিন্তু ঘটতে হবে, তখনই কিন্তু সেকশন 34 অ্যাপ্লাই হবে। কিন্তু তোমাদের একজন বন্ধু ওই অ্যাটেম্পটের জায়গা থেকে চলে গেল, অ্যাটেম্পটা কিন্তু পানিশেবল, যদি সেই অ্যাটেম্প টু মার্ডার 307 হয় তখন কিন্তু পানিশ পাবে। কিন্তু যদি অ্যাটেম্পটা এমন একটা স্টেজে যেখানে অ্যাটেম্পটা করা হয়নি এখনো পর্যন্ত, অ্যাটেম্পটা হওয়ার আগে একজন বেরিয়ে গেল বা করলো না, একটাকে কমপ্লিট করলো না, রেপুডিয়েট করে বেরিয়ে গেল, তখন কিন্তু 34 সেখানে লাগু হবে না। এই জায়গাটা মাথায় রাখতে হবে। সেকশন 34 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেকশন, এবং পরীক্ষায় এই সেকশন 34টা হুবহু দিয়ে দেয়, সেই জন্য খুবই মানে মনে রাখার বিষয়। এখানে আরও একটা জিনিস তোমাদেরকে দেখতে হবে, যেটা হচ্ছে ডক্ট্রিন অফ কম্বিনেশন পড়বে। ডক্ট্রিন অফ কম্বিনেশন যে প্রিন্সিপাল এবং অ্যাক্সেস অ্যাক্সেসরি রিলেশন, প্রিন্সিপাল এবং অ্যাক্সেসরি রিলেশনটা এই ডক্ট্রিন অফ দ্য কম্বিনেশনে পড়বে, যেখানে এই যে কম্বিনেশন মানে কি, একাধিক লোক যখন একটা কোনো পার্টিকুলার ইনসিডেন্টের উপর, পার্টিকুলার অবজেক্টের উপর কাজ করছে, পার্টিকুলার ম্যাটার বলা যেতে পারে, পার্টিকুলার ম্যাটারের উপর কাজ করছে, তখন এই সেকশন 34টা কিন্তু টোটালি অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিছু কিছু কেস আছে, কেসগুলো বলে দিই। কেসগুলো হচ্ছে, প্রথম মেহবুব শাহ ভার্সেস কিং এম্পারর, এই যে সেকশন 34-এর প্রথম এবং এখানে একটা পোস্ট মাস্টার কেস যেটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, বারীন্দ্র কুমার ঘোষ ভার্সেস কিং এম্পারর, এই যে পোস্টমাস্টার কেসটা যেটা আছে সেকশন 34-এ, এটা হচ্ছে বারীন্দ্র কুমার ঘোষ ভার্সেস কিং এম্পাররের কেস। এই কেসটায় কি হয়, এই কেসটায় হয়েছিল যে তিনজন লোক ছিল, চারজন লোক ছিল, তাদের মধ্যে একজন তালা ভাঙবে, একজন মানে যেরকমভাবে হয় আর কি, ঠিক আছে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, একজন তালা ভাঙবে, একজন পাহারা দেবে, দুজন গার্ড দেবে, এরকম একটা হয়েছিল। সেই মাঝখানে একটা পার্সন হঠাৎই একটা করার আগে বলে যে আমি একটা করবো না, এবং সে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু যখন পানিশমেন্ট দেওয়া হয় তখন যে সে সেই কাজটার সাথে যুক্ত ছিল, তার জন্য তার শাস্তিটা কমানো হয়, সম্পূর্ণ তাকে ছেড়ে দেওয়া হয় না, কারণ পুলিশ এসে গিয়েছিল তাদেরকে ধরার জন্য। এবং সে তখন বলে কি আমি একটা করিনি, কিন্তু ওই যে তারা কমন ইন্টেনশন নিয়ে কাজটা করছিল, তাদেরকে ধরেছিল একসাথে, কিন্তু তার যে মোটিভটা চেঞ্জ হয়ে যায় পরে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তার পানিশমেন্টটা কম হয়ে যায়, কিন্তু তাকে ধরা হয় সেই কমন মানে ইন্টেনশনের জন্য। তারা একসাথে যেহেতু প্রিপারেশনটা নিয়েছিল, ইন্টেনশন আর মোটিভটা আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, এই জায়গাটা তো কিন্তু গোলানোর একটা বিষয়। ইন্টেনশন কাকে বলে, ইন্টেনশন হচ্ছে ফার্স্ট স্টেজ অফ ক্রাইম, ঠিক আছে, আর মোটিভটা কি, ফাইনাল প্রোডাক্ট, ঠিক আছে, ফাইনাল স্টেজ অফ ক্রাইমটা হচ্ছে কিন্তু মোটিভ। আপাতত বোঝাতে পারলাম এখানে। আর কোন কোন কেসগুলো এখানে করতে হবে, মেহবুব শাহ ভার্সেস কিং এম্পারর 34-এ করতে হবে। এবং যেখানে আর একটা জিনিস, যে 34 এবং হচ্ছে 4 না 149 এবং হচ্ছে 141, এই দুটোকে একসাথে করতে হবে। কমন ইন্টেনশন, কমন অবজেক্টের জায়গা, কমন ইন্টেনশন আর কমন অবজেক্টে কীরকম সেটাও একটু বলে দেওয়া উচিত, তবেই তোমরা এখানটা বুঝতে পারবে। কমন ইন্টেনশন মানে কি বললাম, যে সবাই একসাথে করছে এবং একটা যেন হওয়া উচিত, তবেই সেটা কিন্তু 34-এর আন্ডারে পড়বে। এবার ইন্টেনশনটা কেমন, ইন্টেনশনটা বলতে গেলে যে 41 তাহলে কমন অবজেক্টটা কোনটা, সব লোকগুলো আলাদা আলাদা করে প্ল্যানিং করেছে, ঠিক আছে, আলাদা আলাদা করে প্ল্যানিং করেছে, কিন্তু কাজ তারা একটাই করবে। মানে হয়তো বললো যেমন যে রামকে মারবো, ঠিক আছে, রামকে মারতে চায় শ্যামু, মধু ও যদুও, তিনজন একসাথে মারছে না, আলাদা আলাদাভাবে মারছে। তারা কিন্তু মারবে রামকেই, কিন্তু তারা আলাদা আলাদাভাবে মারছে। তাহলে কি তাদের পারপাসটা একই, তারা অবজেক্টটা তাদের সেম, কিন্তু তারা কি একসাথে করছে না। তখন কিন্তু এইখানে অ্যাপ্লাই হয়ে যাবে 145 পানিশমেন্টের জায়গাটা, 149 পানিশমেন্টের জায়গাটা ডেফিনেশন পোর্শনটা হচ্ছে 141-এ দেওয়া আছে। এটা হচ্ছে কমন ইন্টেনশন এবং কমন অবজেক্টের যে বিষয়টা। আই থিঙ্ক তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপরে যে সেকশনগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, একবারে চলে আসো সেকশন 40। সেকশন 40 অফেন্সের ডেফিনেশন দেয়। সেকশন 40 অফেন্স দেবে আইপিসিতে, এবং সিআরপিসি সেকশন 2N সিআরপিসি অফেন্সের ডেফিনেশন দেবে। আইপিসি এবং সিআরপিসি দুজনেই অফেন্সের ডেফিনেশন সিমিলারভাবে দেবে। এক্সেপশন টু দ্য চ্যাপ্টার সেকশন মেনশন টু দ্য 2 and 3 টু দ্য সেকশন। এইখানে অফেন্স মেন কথা হচ্ছে যে ক্রিমিনাল
মানে অফেন্সটাই বোঝানো হচ্ছে, মানে অফেন্স মানে যে কোনো তুমি একটা যখন ইন্ডিয়ান পিনাল কোডকে ব্রিচ করবে, ইন্ডিয়ান পিনাল কোডের কোনো একটা জায়গাকে তুমি ভায়োলেট করবে, তখনই সেটাকে অফেন্সের ক্যাটাগরিতে ফেলে দিচ্ছে, যেটা আমরা ইন্ডিয়ান পিনাল কোডের সেকশন 40-তে পাচ্ছি এবং সিআরপিসিতে 2N-এ পাচ্ছি। এরপরে আছে স্পেশাল এবং লোকাল ল। স্পেশাল এবং লোকাল ল কি বলছে, স্পেশাল ল ইজ এ ল টু দ্য অ্যাপ্লিকেবল টু দ্য পার্টিকুলার সাবজেক্ট, পার্টিকুলার সাবজেক্টের প্রতি স্পেশাল ল অ্যাপ্লিকেবল হয়। এবং লোকাল লটা কী হচ্ছে, পার্টিকুলার সাবজেক্টের কোনো একটা পার্টের ওপর অ্যাপ্লিকেবল হচ্ছে। হয়তো বইটা হচ্ছে আমার জিওগ্রাফি, ঠিক আছে, জিওগ্রাফির একটা পার্ট হচ্ছে কি, জিওগ্রাফির একটা পার্ট হচ্ছে হয়তো ধরে নাও গ্লোবাল ওয়ার্মিং, তো এই টাইপের গ্লোবাল ওয়ার্মিংটা একটা পার্ট, আর এইটা কি একটা পার্টিকুলার সাবজেক্ট জিওগ্রাফিটা। তো স্পেশাল ল একটা ব্রড কনসেপ্ট, আর লোকাল ল কি তার একটা পার্ট। আই থিঙ্ক বোঝাতে পারলাম। 44 বলছে ইনজুরি। ইনজুরি মানে আমরা সকলেই জানি ইনজুরি কি। দ্য ওয়ার্ড ইনজুরি denotes any harm whether to the illegal cost any person in body mind reputation or property. ইনজুরি যেটা হচ্ছে বডি মাইন্ড রেপুটেশন প্রপার্টিতে যদি আমরা কোনো হার্ম কজ করি, দ্যাট ইজ কল ইনজুরি, ঠিক আছে। 415 অ্যাপ্লিকেবল, এইখানে অ্যাপ্লিকেবল হয় এইটার ক্ষেত্রে। এরপরে চলে যাব গুড ফেথ এবং লাস্ট হচ্ছে হারবার। গুড ফেথ কি, গুড ফেথ হচ্ছে যখন তোমার মেন্স রিয়া কাজ করবে না, ঠিক আছে, মেন্স রিয়া যখন তোমার কাজ করছে না, তুমি যে কাজটা করছো সেটা সম্পূর্ণ তুমি গুড ফেথে করছো। হয়তো দেখা গেল যে সেকশনটার সেরকম কিছু নেই, বোঝানোর বিষয়টা বেশি। দেখা গেল একটা বন্ধু তোমার কোনো একটা সিচুয়েশন ধরে নাও যে কেউ তোমার বন্ধুকে ক্ষতি করতে আসে, ঠিক আছে, তুমি সেই ক্ষতিটা যখন করতে এলো, তুমি কি করলে, বন্ধুকে করে গুলি চালালে এবং সেই গুলিটা তো যে বন্ধুটাকে ক্ষতি করতে এসেছিলো তারও লাগলো এবং তোমার বন্ধুটারও কিছু লাগলো। তো তোমার বন্ধুটা তোমার উপরে যখন কেস করবে না, তখন সেই কেসটা কিন্তু অ্যাজ এ গুড ফেথের উপর ডিপেন্ড করবে, কারণ তুমি তার ভালোর জন্য করতে গেছো, একজনকে তুমি প্রাণে মেরেছো এবং অপরজনকে বাঁচিয়েছো, তো কিন্তু বাঁচাতে গিয়ে তার একটু ইনজুরি হয়েছে, এইটাই হচ্ছে গুড ফেথ। কারণ এখানে মেন্স রিয়া কাজ করছে না। যে কোনো অফেন্সের ক্ষেত্রে মেন্স রিয়া একটা খুবই মেন বস্তু, ঠিক আছে, মেন অবজেক্ট। আমি আগের ভিডিওতেও বলেছি কান কামড়ে যে মেন্স রিয়া দরকার যে কোনো অফেন্স হতে গেলে। মেন্স রিয়া ছাড়া কোনো অফেন্স কিন্তু অ্যাজ ইট পসিবল নয় হওয়াটা। লাস্ট আজকের যে সেকশনটা আছে, লাস্ট যে সেকশনটা আছে সেটা হচ্ছে 52A, যেটা হচ্ছে হারবার। কি বলছে, এক্সেপশন ইন দ্য সেকশন except in the section 157 and the section 130 in the case which the harbor is given by the wife or husband of the person harbored. The word harbor include the supplying a person with shelter, food, drink, money, cloth, arms, ammunition, or means of convenience of the assisting of a person by any means, whether of the same kind as those enumerated in this section, or not to evade apprehension. কি বলছে এখানে, যে অ্যাজ এ যদি মানে এক্সেপশন 157 এবং 130 অনুযায়ী, যে যদি একজন ওয়াইফ তার হাজব্যান্ডকে শেল্টার দেয়, হারবারিং করে, মানে শেল্টার দেয় বা তাকে আশ্রয় দেয় কোনো একটা অপরাধের এতে, কিন্তু সেইটা হারবারের ডেফিনেশনের মধ্যে ধরা হবে না, ঠিক আছে। আর কি বলছে, যে এছাড়াও যেটা বলছে যে যদি কোনো পার্সন যে অপরাধী, তাকে যদি তুমি শেল্টার, ফুড, ক্লথ, মানি ইত্যাদি জিনিসগুলো যদি তুমি তাকে প্রোভাইড করো এবং তাকে শেল্টার দাও, তখন কিন্তু সেটা হারবারের ক্যাটাগরিতে চলে আসবে। তো এই হচ্ছে বিষয়, বোঝাতে পারলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানাতে ভুলো না। যদি তোমাদের কিছু ডাউট থেকে থাকে অবশ্যই করো, যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে করতে পারো, এবং আমাদের যে গ্রুপটা আছে টেলিগ্রাম চ্যানেলে, সেটা তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, চাইলে জয়েন করতে পারো। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিও, পানিশমেন্টের যে এটা আছে চ্যাপ্টার 3টা, সেইটা নিয়ে আমি নেক্সট ভিডিওটা আমার বানাবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টিল বাই, ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।